নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। সঙ্গে আমি অনিন্দিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আজই বাংলার ভোটের দিন ঘোষণা। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোটের দিন ঘোষণা। গতকালই ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত বৈঠক করে ফুল বেঞ্চ এবং আজকেই ভোট কবে, ভোটের দিন ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার। আজই বাংলার ভোটের দিন ঘোষণা। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোটের দিন ঘোষণা হবে আজকেই। আমরা দেখেছি গতকালকেই ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত বৈঠক করে ফুল বেঞ্চ এবং আজকেই ভোটের দিন ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? ভোট কবে হতে পারে? দেখো, আর মাত্র 2 ঘন্টার অপেক্ষা। বিকেল 4টের সময় দিল্লির বিজ্ঞান ভবনে পশ্চিমবঙ্গ সহ যে 5 রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নির্বাচন রয়েছে সেখানকার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করা হয়েছে। নির্বাচন কমিশনের আধিকারিক তো বটেই, তার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের যারা কর্তা এবং আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলিতে এক দফায় ভোট হওয়ারই সম্ভাবনা সব থেকে বেশি এবং বাংলার ক্ষেত্রে 2 থেকে 3 দফা ভোট হতে পারে এবং দিন একেবারেই মৈত্রেয়ী সেদিকেই নজর থাকছে যে এবারের রাজ্যে কত দফায় ভোট হবে সেদিকেই নজর রেখেছেন প্রত্যেকেই। বাংলায় কত দফায় ভোট নির্ঘণ্ট প্রকাশের আগেই তুঙ্গে জল্পনা, কারণ আমরা দেখেছি এর আগে 7 থেকে 8 ফেজে নির্বাচন হয়েছে রাজ্যে, আর এবার বিরোধীদের দাবি হচ্ছে 1 থেকে 2 দফায় ভোট করতে হবে এবং এবার বিরোধীদের দাবি মেনে কমছে দফা। 15 থেকে 30 এপ্রিলের মধ্যে ভোট হতে পারে, তবে কত দফায় নির্বাচন হবে? আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, এখনো পর্যন্ত কি খবর? কত দফায় ভোট হতে পারে বাংলায়? দেখো, এবারে বাংলায় ভোটের দফা কমছে, অন্তত কমিশন সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। আমরা আগেই জানিয়েছিলাম যে এবার রাজ্যে সর্বোচ্চ 4 দফায় ভোট হতে পারে। কমিশন সূত্রে জানা যাচ্ছে এবারে বাংলায় ভোট 2 থেকে 3 দফার মধ্যেই থাকবে, তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতায় এসেছিল তখন কমিশনের ফুল বেঞ্চের কাছে একাধিক রাজনৈতিক দল আবেদন জানিয়েছে যে 1 দফা বা 2 দফায় ভোট করানোর জন্য। জাতীয় নির্বাচন কমিশন মনে করছে এ রাজ্যে 1 দফায় ভোট করানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো থেকে শুরু করে একাধিক জায়গার সমস্যা রয়েছে, সেই জন্য 1 দফায় ভোট করানো কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে 2 দফা বা 3 দফায় ভোট করানো হতে পারে এবারের বাংলার বিধানসভা ভোটে। কিন্তু তার থেকেও যেটা বড় ব্যাপার, কবে ভোট হবে? কমিশন সূত্রে জানা যাচ্ছে 15ই এপ্রিলের পর থেকে 30শে এপ্রিলের মধ্যেই ভোট হবে এবং সেক্ষেত্রে 2 থেকে 3 দফায় যে ভোট, সেই ভোট 15ই এপ্রিলের পর থেকে শুরু হবে এবং 30 এপ্রিলের মধ্যে শেষ করে দেওয়া হবে। গণনা হবে মে মাসের প্রথম দিকে, অর্থাৎ 2রা মে বা 3রা মে ভোটের গণনা হতে পারে। তুমি জানো যে এ রাজ্যে বিধানসভার মেয়াদ রয়েছে 7ই মে পর্যন্ত, তার আগেই কমিশন গোটা প্রক্রিয়া শেষ করে দেবে। 2021-এর বিধানসভা নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচন, তার থেকে এবার বাহিনীর পরিমাণ বাড়ছে। তুমি জানো ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে, যার মধ্যে 400 কোম্পানিরও বেশি বাহিনী ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে। সেক্ষেত্রে কমিশন সূত্রে জানা যাচ্ছে 2021 এবং 2024-এর তুলনায় এবারে রাজ্যে বাহিনীর পরিমাণ বাড়ছে। যেটা গুরুত্বপূর্ণ দিক, যেটা এবারের ভোটে এ রাজ্যের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী জায়গা, সেটা হচ্ছে এবারে যখন রাজ্যে ভোট হবে তখন 60 লক্ষেরও বেশি ভোটার এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় থাকছে। অর্থাৎ আজকে যখন জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে এ রাজ্যের জন্য, তখন সেই দিকে আবার দেখা যাচ্ছে 60 লক্ষেরও বেশি ভোটার তারা আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে চলতি সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া হবে। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের মধ্যেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়ার। এখনও পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে 15 লক্ষেরও বেশি ভোটারের অভিযোগে নিষ্পত্তি করতে পেরেছেন জুডিশিয়াল অফিসাররা। সেক্ষেত্রে বুধবার পর্যন্ত যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পারবেন তার নিরিখে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া হবে। কিন্তু
3 দফায় বা 2 দফায় যদি ভোট হয় রাজ্যে, তার আগে কি 60 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব? যদিও সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতায় এসেছিল, তখন তারা এই বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানায়নি কমিশনের। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটাই এখন সব থেকে বড় প্রশ্নের জায়গা হয়ে দাঁড়াবে। এ রাজ্যের বিধানসভা ভোটের নিরিখে এই 60 লক্ষেরও বেশি ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছেন, সব অভিযোগের নিষ্পত্তি কি করা যাবে? যদিও কমিশনের তরফে বলা হচ্ছে তারা চেষ্টা করছেন রাজ্যের বিধানসভা ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাতে এই অভিযোগগুলি নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পারেন। ইতিমধ্যেই জুডিশিয়াল অফিসারদের কাছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে সফটওয়্যার তা তৈরি করা হয়েছে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা তারা প্রকাশ করে দেবেন, আশা প্রকাশ করছেন এই বৃহস্পতিবারের মধ্যেই, এবং তারপর দ্বিতীয় দফা তৃতীয় দফাতেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। সেই তালিকাগুলি কবে প্রকাশ হবে? যদিও কমিশন বলছে যে কমিশনের হাতে পর্যাপ্ত সময় রয়েছে এবং সেক্ষেত্রে কমিশন মনে করছে যে সময়সীমা রয়েছে তার মধ্যে 60 লক্ষেরও বেশি ভোটারের যে নথি আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে সেটা অভিযোগে নিষ্পত্তি করে দেওয়া সম্ভব, এবং সেই লক্ষ্যেই কমিশন এই ভোটের দিকে এগোচ্ছে। অবশ্যই আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করে দেবে বিকেল 4টে নাগাদ। এ রাজ্যে 2 থেকে 3 দফার মধ্যেই বিধানসভা ভোট হতে চলেছে, তেমনটাই কমিশন সূত্রে খবর। একেবারে আজই বাংলার ভোটের দিন ঘোষণা, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোটের দিন ঘোষণা হবে আজকে, এবং গতকালই ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত বৈঠকে ফুল বেঞ্চের। আজ বিকেলে দিন ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার। আর এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখব। আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা 3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানী করে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো। নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন আসবে যাবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে তৃণমূলে ছিল, তৃণমূল পক্ষে ছিল, আছে, থাকবে। তার কারণ সারা বছর যে যোগাযোগ সেটা বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আছে। পাড়ায় পাড়ায় যে সংগঠন সেটা তৃণমূল কংগ্রেসের আছে। সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে। তাই নির্বাচনে কোনো বড় কিছু এফেক্ট হবে না। গিরিশ পার্কে তৃণমূল বিজেপির সংঘর্ষ, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা ভাঙচুর, আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল। দিস ইজ মাই অ্যালিগেশন, সিরিয়াস, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। তৃণমূল বিজেপির সংঘর্ষ, গিরিশ পার্কে তুলকালাম, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা। চালানো হয় ভাঙচুর। অভিযোগ, ব্রিগেডের সভায় যাওয়ার পথে হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় শশী পাঁজার সুর সপ্তমে। পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। একজন মহিলা মন্ত্রী, তার বাড়ির উপরে, অজিত পাঁজার বাড়ির উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা মন্ত্রীর উপরে আপনি আক্রমণ করলেন, নারী বিদ্বেষের কথা পরিষ্কার বোঝা যায়। ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা কি নেই, এরা গুন্ডা। আমি বলবো গুন্ডাও না, দে মার্ডারার্স। এরপরে যেইভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে, তারপর আর পুলিশ আর সামলাতে পারে, পুলিশ কেউ অ্যাটাক, আর এরা যাচ্ছে ব্রিগেডে, লাঠি সোটা বোম, গুন্ডা, মার্ডারার, আর এরা বাংলা দখল করবে। একটা নয়, দুটো নয়, মুহুর বাস থেকে গুন্ডারা নেমে অ্যাটাক করেছে, আমাকে ইনজর করেছে, ইট সে মারা হ্যায়। আরে ये গুন্ডা নেই, ये খুনি হ্যায়। মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে।
প্রতিটা হিসেব বুঝে বুঝে নেওয়া হবে। এই যে যা যা হুমকি আজকে প্রধানমন্ত্রী দিলেন, আর হুমকির একটা হাতে গরম নিদর্শন আমরা রাস্তার ওপর আমরা দেখতে পেলাম গিরিশ পার্কে, যেখানে আমার মাননীয় মন্ত্রী সহকর্মী শ্রীমতী শশী পাঁজার বাড়িতে একটা ভ্যান্ডালিজম চালালো বিজেপি কর্মীরা। যখন জানতে পারে যে এটা মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন মন্ত্রী, তখন বাড়ি আক্রমণ করা হয়, ঢিলে বোতলে কাঁচের টুকরোয় বাড়ি ভরিয়ে দেওয়া হয়। মানে স্বাধীনতার পর ভারতবর্ষের এমনকি কোনো অঙ্গরাজ্যের মন্ত্রী বাড়ি এইভাবে আক্রমণ করা হচ্ছে, আমরা এর কোনো প্রাক নজির খুঁজে পাইনি। চারিদিকে কাউন্সিলর জড়ো হয়ে ইট ছুঁড়বেন, আর সেই ইট পুড়িয়ে বাঁচার জন্য কেউ ইট ছুড়বে না। এত জায়গা দিয়ে ব্রিগেডের গাড়ি আসছে, এত গাড়ি ভাঙচুর করুন, শান্তি হয়নি সেন্ট্রাল এভিনিউর ওপরে? পুলিশ আক্রান্ত কি প্রমাণ করবেন? পুলিশ তো হামটি ডামটি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। আজকে আমরা যা আইনগত ব্যবস্থা নেব, কিন্তু খুব একটা বেশি আমাদের প্রত্যাশা নেই। নিউজ 18 বাংলা। গিরিশ পার্কের তাণ্ডব ভাঙচুরে মামলা করল পুলিশ। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু। আমরা দেখেছি ব্রিগেডের সভার আগে গিরিশ পার্কে ধুমধুমার কাণ্ড, এবং ইতিমধ্যেই রাতেই পরস্পরের বিরুদ্ধে থানায় নালিশ করেছে তৃণমূল বিজেপি। সে ঘটনাতে গ্রেফতারও চলছে, তল্লাশি চলছে। আর এবার তাণ্ডব ভাঙচুরে মামলা করল পুলিশ। আমাদের সঙ্গে অমিত রয়েছেন, প্রতিনিধি। অমিত, কোন কোন ধারায় মামলা করেছে পুলিশ? পুলিশ সহ পুলিশের উপর আক্রমণ, অর্থাৎ সরকারি কর্মীর কাজে বাধা দান, সরকারি কর্মীকে হেনস্থা করা, সরকারি কর্মীকে মারধর করা। শুধু তাই নয়, সরকারি কর্মী অর্থাৎ পুলিশের ওপরে যে ধরনের আঘাত আনা হয়েছে মারধরের ফলে, সেই সমস্ত ধারা যেমন রয়েছে, এবং একসঙ্গে সরকারি সম্পত্তি ধারাও কিন্তু যুক্ত করা হয়েছে। তোমায় জানিয়ে রাখবো, ইতিমধ্যেই যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত, সেই 9 জনকে ইতিমধ্যে ভ্যানচাল কোর্টে পেশ করা হয়েছে পুলিশের তরফে, এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হচ্ছে পুলিশের তরফে, এমনটা কলকাতা পুলিশ খবর। অন্যদিকে কলকাতা পুলিশ সূত্রে যে জানানো হচ্ছে যে কলকাতা পুলিশ আবার একটি স্বতঃপ্রণোদিত মামলা করেছে গতকালের ঘটনায়, এবং একই সঙ্গে এই রাজনৈতিক দলের তরফ একে অপরের বিরুদ্ধে তারা কিন্তু লিখিত অভিযোগ ইতিমধ্যে গিরিশ পার্ক থানাতে জমা দিয়েছে, এবং তার ভিত্তিতেও কিন্তু মামলা রুজু করা হচ্ছে পুলিশের তরফে, এমনটা পুলিশ সূত্রে খবর। সব মিলিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, এছাড়া সংবাদ মাধ্যমে যে সমস্ত ফুটেজ রয়েছে, সেই সমস্ত ফুটেজ থেকে অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ কিন্তু চলছে। যাদের চিহ্নিত করা গিয়েছে তাদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে গতকাল বিকেলের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং পরবর্তী সময় রাতে আরো বেশ কিছু জায়গায় ফুটেজ থেকে অভিযুক্তদের চিহ্নিত করার পর রাতে তল্লাশি অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে, কলকাতা শহরের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশের তরফে জানানো হচ্ছে। অন্যদিকে যেহেতু প্রায় দীর্ঘ সময়, প্রায় ঘন্টাখানেক ধরে এই ভাঙচুরের ঘটনা বা এই তাণ্ডব চলেছে, সেক্ষেত্রে অনেক ফুটেজ বা অনেক ব্যক্তি সেখানে সেই জমায়েতে ছিল, তাদেরকে চিহ্নিতকরণের কাজ কিন্তু জারি রাখা হয়েছে পুলিশের তরফে। বেশ, ধন্যবাদ অমিত। গতকাল গিরিশ পার্কের ঘটনায় বিজেপির অভিযোগ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নামে অভিযোগ। গতকাল গিরিশ পার্কের ঘটনা, যেখানে রীতিমতো ধুমধুমার কাণ্ড বাধে, সেই ঘটনায় বিজেপির অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ? আমাদের সঙ্গে অনুপ রয়েছেন, প্রতিনিধি অনুপ। গতকাল গিরিশ পার্কে যে পরিস্থিতি হয়েছিল, শশী পাঁজার মন্ত্রীর বাড়ির সামনে ধুমধুমার পরিস্থিতি ছিল, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে যেমন অভিযোগ করা হয়েছিল, এবার বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হলো। এখানে তৃণমূল মন্ত্রী তথা তৃণমন্ত্রী বিধায়ক শশী পাঁজা, তার নামে যেমন অভিযোগ করা হয়েছে, এবং 3 জন কলকাতা পৌরসভার যারা কাউন্সিলর তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিনহা, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন গুপ্ত, এবং 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন। এই 3 জনের বিরুদ্ধে যেমন অভিযোগ করা হয়েছে, তার সাথে মন্ত্রী শশী পাঁজা, তার বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ ইতিমধ্যে যেমন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে, এবং গতকাল যে পরিস্থিতি হয়েছিল তার ফলে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, এবং পাল্টা দেখা গেল বিজেপির পক্ষ থেকে একই রকম অভিযোগ করা হলো, যেখানে মন্ত্রী শশী পাঁজা সহ 3 জন কাউন্সিলর, তাদের বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। ধন্যবাদ অনুপ। গিরিশ পার্কে ধুন্ধুমারে বড়নগর থেকে গ্রেফতার চরণজিৎ সিং। ধৃত চরণজিৎ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। গতকালের ঘটনার সময় কর্মস্থলে ছিলেন, সন্ধে বাড়ি ফিরে বন্ধুর বাড়িতে যান বলে দাবি করছে পরিবার। গিরিশ পার্কে ধুন্ধুমারের ঘটনা, তাতে গ্রেফতার করা হয়েছে, বড়নগর থেকে গ্রেফতার করা হয়েছে চরণজিৎ সিংকে। যদিও সেই চরণজিৎ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেই বলছে পরিবার।
কোনো কারণ নেই, কাজ থেকে এসে নিজের বাড়ি গেছে, বাড়ির থেকে তারপরে বেরিয়ে বন্ধুর বাড়ি থেকে আড্ডা মারছিল, পুলিশ এসে মারপিট করে খুব বাজেভাবে মেরে ওদের নিয়ে গেছে। কিচ্ছু বলেনি, ডাইরেক্ট ঘরে ঢুকলো, মারধর করলো, থানায় নিয়ে চলে গেল। আর দাদা আমার সকালে 9টা থেকে সন্ধে 6টা অবধি কোথায় ছিল সেই ফুটেজটা আমি আপনাকে দেবো। অফিসে ছিল, কোনো দল করে না। 3 জনের নামটা জানি, আমার দাদার নাম জানি, একটা সানি দেব আছে, কিষাণু বোস, দাদার বন্ধু, প্রতিবেশী বন্ধু আপনার দাদা, সে বিজেপি করে। হ্যাঁ ওটাও হতে পারে, তাদের সাথে হ্যাঁ ছিল হয়তো সন্ধ্যেবেলা যেরকম পাড়ায় আড্ডা মারে সবাই মিলে সেরকম। গতকালের ধুন্ধুমারের জের গিরিশ পার্কে আজ নাগাড়ে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। আধা সেনা মোতায়েন নিয়ে গতকালই কমিশনের তোপ। কেন আধা সেনা মোতায়েন হয়নি প্রশ্ন তোলে কমিশন। আর আজ গিরিশ পার্কে নাগাড়ে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। আধা সেনা মোতায়েন নিয়ে গতকালই কমিশনের ক্ষোভ, আর আজ নাগাড়ে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলা ভাঙচুর। খণ্ডযুদ্ধের পর মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হলো। ঠিক কেমন সেখানকার ছবি, আমাদের সঙ্গে অনুপ রয়েছেন, প্রতিনিধি অনুপ। গতকাল যে পরিস্থিতি হয়েছিল গিরিশ পার্কে মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে, এবং শশী পাজার বাড়িতে যেভাবে হামলা করা হয়েছিল, পরপর ইট বৃষ্টি হয়েছিল, সেই ঘটনা পরবর্তী ক্ষেত্রে তার বাড়ির কিন্তু একেবারে পুলিশের নিরাপত্তা বাড়ানো হলো। কারণ গতকাল যে পরিস্থিতি হয়েছিল শশী পাজার বাড়িতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ছিল, এবং সেই ইতিমধ্যেই সামনে এসছে তার বাড়িতে পরপর চড়া হয়ে বেধড়ক ভাবে কিন্তু যেমন তৃণমূল কর্মীদেরকে মারধর করা হয়েছে, অন্যদিকে দেখা যায় বাড়িতে রীতিমতো ভাঙচুর করা হয়েছিল। এই পরিস্থিতির পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সকাল থেকেই পুলিশের পক্ষ থেকে মন্ত্রী শশী পাজার বাড়ি সেই বাড়িতে নিরাপত্তা বাড়ানো হলো। অন্যদিকে গতকালকে কিন্তু যে পরিস্থিতি হয়েছিল তাই নিয়ে কমিশনের পক্ষ থেকে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল, এবং কেন এখানে সেন্ট্রাল ফোর্স নামানো হয়নি গতকালকে এই পরিস্থিতি। এবং দেখা গেল আজ সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী দ্বারা কিন্তু এই মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে থেকে শুরু করে চারপাশ একেবারে এলাকা ডমিনেশন করা হয়, পাশাপাশি রুট মার্চ করা হয়। এবং গোটা যে ঘটনা অর্থাৎ শশী পাজার বাড়িতে যে ঘটনা ঘটেছিল গতকালকে, তারপরে দেখা গেল গিরিশ পার্ক থানার পুলিশ তারা ইতিমধ্যেই এই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে বাড়ির সামনে তারা যেমন বেশ কিছুক্ষণ রুট মার্চ করলো, এলাকা ডমিনেশন করলো, বাড়ির চারপাশ করে দেখলো। এবং গতকাল প্রশ্ন তোলার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আজকে পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়েই এই রুট মার্চ করা হয় এবং এলাকা ডমিনেশন করা হয়। তার পাশাপাশি আধা সেনা কিন্তু বেশ কিছুক্ষণ মন্ত্রী শশী পাজার বাড়ি সেই বাড়ির সামনে মোতায়েন করা ছিল। তার পরবর্তী ক্ষেত্রে গোটা এলাকা রুট মার্চ করানো হয় এবং এলাকায় ইতিমধ্যেই ডমিনেশন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দেশ জুড়ে গ্যাসের সংকট, যার আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। বিভিন্ন জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, এই নিয়ে হয়রানির ছবি স্পষ্ট। বিভিন্ন জায়গাতে সেই হয়রানির ছবি উঠে আসছে। আর এবার রান্নার গ্যাসে সাইবার জালিয়াতি, আকালের মধ্যেই জেলায় জেলায় কারসাজি। বুকিং এর পর সিলিন্ডার ডেলিভারি হয়নি। রান্নার গ্যাসে সাইবার জালিয়াতি, আকালের মধ্যেই জেলায় জেলায় কারসাজির অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, ঠিক কিভাবে এই কারসাজি করা হচ্ছে, কিভাবে জালিয়াতি করা হচ্ছে? দেখো, গ্রাহকরা যে অভিযোগ জানিয়েছে কি তারা গ্যাসের জন্য আবেদন জানিয়েছিল সংস্থার কাছে, এবং সংস্থার পক্ষ থেকে সেই আবেদন গ্রহণ করা হয়েছিল। পরে হঠাৎ করে তারা দেখতে পায় গতকাল থেকে তাদের গ্যাস সিলিন্ডার যে আবেদন করেছিল সংস্থার কাছে, সেই গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে গেছে, অর্থাৎ ডেলিভারি মেসেজ পাওয়া যাচ্ছে। কিন্তু বাস্তবে সেই চিত্র নেই। গ্রাহকরা কোনো গ্যাস সিলিন্ডার বাড়িতে এসে পৌঁছায়নি, বা গ্রাহকরা নিজেদের হাতে কোনো গ্যাস সিলিন্ডার পায়নি, অথচ তাদের মোবাইলে মেসেজ চলে আসছে কি গ্যাস সিলিন্ডার। সঙ্গে থাকো দীপক, কি বলছেন সেখানকার মানুষজন, শুনবো। 24 তারিখ গ্যাস বুক করেছি, এখনো গ্যাস পাইনি। গ্যাসটা রিসিভ হচ্ছে না, কিন্তু আমাকে ডেলিভারি মেসেজ দেখাচ্ছে। আমি এইচপি পে অ্যাপ থেকেও দেখছি আমার গ্যাসটা ডেলিভারি দেখাচ্ছে, কিন্তু আমি রিসিভ পাইনি। ওটা গ্যাসটা পাইনি। আমার গ্যাসটা রিসিভ করলো কে? আমি তো গ্যাসটা পাইনি। আমার ঘরে পেশেন্ট আছে, আমি চালাবো কি করে গ্যাস? ওরা ব্ল্যাকে বিক্রি করছে ওরা গ্যাসটা। দীপক, ওটিপি ছাড়াই ফোনে ডেলিভারি মেসেজ দেখাচ্ছে?
একেবারে এমনটাই অভিযোগ করেছে গ্রাহকরা, কি কোনো ওটিপি চাওয়া হয়নি গ্যাস সংস্থার কাছ থেকে, বা গ্যাস সংস্থারা তাদেরকে ফোন করে কোনো কথা বলেনি কি তাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে গেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু গ্যাস সিলিন্ডার পৌঁছে গেছে তার বাড়িতে, তার ডেলিভারি মেসেজ দেখাচ্ছে গ্রাহকরা, তাতেই কিন্তু হতবাক। গতকাল থেকেই কিন্তু গ্যাস সংস্থার দপ্তরে তারা ভিড় জমাতে শুরু করে একের পর এক গ্রাহক, কিন্তু দেখা যায় গ্যাস সংস্থার দপ্তরে তালা বন্ধ। গ্যাস সংস্থা যারা কর্মীরা ছিল তারা ওই সংস্থাতে উপস্থিত ছিল না, তাতেই তারা এখন দুশ্চিন্তায় রয়েছে। এক হচ্ছে যখন সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট একটা দিন ঘোষণা করে দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডার পাওয়ার 25 দিন পর তারা গ্যাস নতুন করে বুকিং করতে পারবে, অথচ এইখানে দেখা যাচ্ছে কি তারা গ্যাস সিলিন্ডার বুকিং করেছিল কিন্তু তারা গ্যাস সিলিন্ডার হাতে পায়নি, কিন্তু ডেলিভারি মেসেজ চলে আসছে। এই জায়গায় চক্রান্ত করছে কি গ্যাসের কালোবাজারি করছে এই গ্যাস সংস্থা, এবং সাইবার জালিয়াতির মাধ্যমে এই জালিয়াতি কাজ করছে তারা, এমনটাই অভিযোগ করেছে রানীগঞ্জের গ্রাহকরা। বেশ, ধন্যবাদ। আমি 3 দিন থেকে কোনো গ্যাস পাচ্ছি না, আমি লাইনে দাঁড়াচ্ছি, নাম লিখছে আর গ্যাস নেই। গ্যাস তো বন্ধ বলছে, আজকে আসবে না, ফোন করলাম বলছে গ্যাস আসবে না, গ্যাসের দোকান বন্ধ। এই যে সব করে দিয়েছে ডেলিভারি, আমি টাকা পেমেন্ট করে দিয়েছি, তা সত্ত্বেও আমাকে এরকম ঘুরাচ্ছে। আসানসোলের ছবি দেখলেন, আর এবার দেখাবো বীরভূমের সিউড়ির ছবি। সেখানেও হয়রানির শিকার, কারণ সেখানে রান্নার গ্যাসে জালিয়াতি হচ্ছে, সাইবার জালিয়াতি। আকালের মধ্যেই জেলায় জেলায় এই কারসাজির অভিযোগ উঠছে। বুকিং এর পর সিলিন্ডার ডেলিভারি হয়নি, অথচ ওটিপি ছাড়াই ফোনে ডেলিভারি মেসেজ। সিউড়িতে ঠিক কি ঘটনা, আমাদের সঙ্গে সুপ্রতিম রয়েছে, বলবে সুপ্রতিম। একদম যে সমস্যা হয়েছে সেই সমস্যা হয়েছে সাইবার জালিয়াতি বলছে এটাকে সাধারণ মানুষ, এবং সিউড়ি রবীন্দ্রপল্লীর একটি গ্যাস কোম্পানির অফিসে তারা অভিযোগ জানাতে, এবং তারা জানিয়েছে যে তারা যে বুকিং করেছিল সেই বুকিং করার পর তাদের কাছে দিয়েছি যে ওটিপি, সেই ওটিপি আছে, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে সাবসিডি টাকা আছে তারাও ঢুকে গেছে, এবং স্ট্যাটাস দেখাচ্ছে যে সিলিন্ডার ডেলিভারি হয়ে গেছে। কিন্তু তাদের আমি 11 তারিখ গ্যাস বুকিং করি, আমার কাছে ডিএসসি নাম্বার আছে, গাড়ি আছে, গাড়ি বলে যে আমাদের সিলিন্ডার শেষ, 1 ঘন্টার মধ্যে আপনার কাছে সিলিন্ডার পৌঁছে দিচ্ছি। তো 1-1.5 ঘন্টা পর আমার কাছে মেসেজ আছে আপনার সিলিন্ডারটা ডেলিভার হয়ে গেছে, অথচ আমি কোনো সিলিন্ডার পাইনি। গাড়িকে ফোন করে ওরা বললো যে ওরা এটা অফিস থেকে করেছে, আমরা সকালে সিলিন্ডার ডেলিভারি দিয়ে দেবো। আমি ডিওসি বুক করেছিলাম, ডিওসি ডেলিভারি দেখাচ্ছে, আমি কোনো গ্যাস পাইনি। আমার সাবসিডি ঢুকেছে, তার মানে আমি গ্যাস পেয়েছি ওনাদের হিসাবে, কিন্তু আমি ফিজিক্যালি কোনো গ্যাস পাইনি। সম্ভবত শোনা যাচ্ছে ওনারা এই গ্যাসটা মার্কেটে একটা ভালো মূল্যে বিক্রি করছে। দেশে গ্যাসের সংকট আজ পৌঁছেছে কলকাতা ময়দানেও। গ্যাসের আকালে চিন্তায় বিভিন্ন ক্লাবের ক্যান্টিন মালিকরা। গ্যাস না পাওয়া গেলে খেলোয়াড়রা খাবেন কি? বন্ধ হয়ে যাবে না, গ্যাস না পেলে ক্যান্টিন বন্ধ হয়ে যাবে, ছেলেদের খাবার দেবো কি করে? কলকাতা ময়দান খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর, তার মধ্যে এমন ক্রিকেট ফুটবলের ভরা মরশুম। প্রতিদিনই খেলোয়াড়দের খাওয়ার ঠিকানা বিভিন্ন ক্লাবের ক্যান্টিন। কম দামে মেলে পুষ্টিকর খাবার। যুদ্ধের বাজারে দেশ জুড়ে গ্যাসের সংকট আজ পৌঁছেছে কলকাতা ময়দানে। চিকেন স্টু থেকে ঘুগনি, পাউরুটি, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, খেলোয়াড়দের ভরসা ময়দানের বিভিন্ন ক্যান্টিন। গ্যাসের সংকটে বন্ধ হওয়ার মুখে সেই ক্যান্টিনগুলি। তালতলা একতা ক্লাব, সেখানকার ক্যান্টিন শুধু খেলোয়াড় নয়, সাধারণ মানুষেরও পছন্দের। গ্যাস আকালে বন্ধের মুখে সেই ক্যান্টিনই। আমার 1.5 দিনে একটা লাগে। এটা তো কমার্শিয়াল। কমার্শিয়াল কত দিয়ে কিনতে? 1800 টাকা কিনছিলাম, 1900 টাকা, এখন 4000 টাকা বলছে। কত? 4000 টাকা একটা সিলিন্ডার। নাহলে তো ক্যান্টিন চালানো মুশকিল, ক্যান্টিন বন্ধ হয়ে যাবে না, গ্যাস না পেলে ক্যান্টিন বন্ধ হয়ে যাবে, ছেলেদের খাবার দেবো কি করে? আমাদের কয়লা বন্ধ করে দিয়েছে, কয়লা চলছিল, বন্ধ হয়ে গেছে। ময়দানে কয়লা চালানো যায় না। গ্যাসের সংকটে নাজেহাল মোহনবাগানও। গঙ্গাপাড়ের ক্লাবের মতোই জনপ্রিয় ক্লাবের ক্যান্টিনও সমর্থকদের কাছে যা পরিচিত কাজুদার ক্যান্টিন নামে। গ্যাসের সংকটের আগুন পৌঁছেছে সবুজ মেরুনের রান্নাঘরেও। আমাদের তো রাস্তার দোকান নয়, আর এই যে সিচুয়েশনটা হচ্ছে যে ক্ষণিকের, হট করে যে আমি দাম বাড়িয়ে দেবো এটাও ঠিক শোভনীয় নয়। এখন আমাকে এইভাবেই চালাতে হবে, এইভাবেই চলবে। এবার যখন একদম কোনো কিছু করার উপায় নেই তখন বন্ধ হতে সবাই বন্ধ হয়ে যাবে, আমিও বন্ধ হয়ে যাবো। তারপরে যে সিচুয়েশন হবে সেরকম করতে হবে।
বন্ধের রাস্তা তো যা হবে সেটা আমাকে এখন তো বলতে পারি, যদি আবার সাপ্লাই দেয় তাহলে হবে, আর যদি একান্ত হাত তুলে দেয় তখন আর কিছু করার নেই। এখন ক্রিকেটের ভরা মরশুম, ময়দানে চলছে সিএবের বিভিন্ন টুর্নামেন্ট, খেলোয়াড়দের প্রতিদিনের ব্রেকফাস্ট, লাঞ্চ, চরম ব্যস্ততা সিএবি ক্যান্টিনে। এবার গ্যাস না পাওয়া গেলে কি হবে? এর আগে কোনোদিন এই জিনিসটা আপাতত হয়নি, যে গ্যাস হয়তো 2-1 দিন দেরিতে দিয়েছে কি 200-100 টাকা বেশি নিয়েছে, সেটা কম্প্রোমাইজ করা গেছে, কিন্তু এই জিনিসটা হয়নি। বেশি পয়সা দিলেও এখন আমরা মোটামুটি গ্যাস পাচ্ছি না। আমার কাছে যা ছিল জোর হয়তো সোমবার কি মঙ্গলবার অবধি টেনে টুনে চালাতে পারবো, বাকি সিলিন্ডার সব খালি। এদের খাবারের জায়গায় আমরা কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ করতে পারি না। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচ একটা ছেলে সকাল 4টের সময় বাড়ি থেকে বেরোয়, সকাল 8টার মধ্যে মাঠে এসে পৌঁছায়। সকালবেলার একটা মিনিমাম ব্রেকফাস্ট, সেটা নয় কেক বিস্কিটে কলাতে চলে যায়, কিন্তু দুপুরবেলার লাঞ্চটা তো সেখানে আমাদের খাবার তো দিতেই হবে। ক্যান্টিনগুলো যদি পয়সা বেশিও চায়, সিএবির কর্মকর্তারা কোনোভাবে ব্যবস্থা করে তারা করবে। কিন্তু বক্তব্য হচ্ছে ক্যান্টিনের গ্যাসের এমন একটা প্রবলেম হয়েছে, যে পরিস্থিতির জন্য ক্যান্টিনগুলোই অলমোস্ট ওয়াইন্ড আপ হওয়ার মুখে। গ্যাস সংকটে সমস্যায় ময়দানে সেন্ট্রাল এক্সাইজ ক্লাবও। সব মাঠে এখন খেলা চলছে, আমাদের অনেক টাফ হয়ে গেছে বিজনেসটা করার জন্য। আমরা অনেক চেষ্টা করছি, যেখানে থেকে আনার প্রাইসও হাই হয়ে যাচ্ছে, সব ব্ল্যাকে কিনতে হচ্ছে, ওতেও মাল পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কলকাতা ময়দানেও গ্যাসের সংকটের প্রভাব স্পষ্টভাবে দেখা দিচ্ছে। হাতে মাত্র কয়েকদিন, এই কয়েকদিনের মধ্যে গ্যাস সাপ্লাই যদি স্বাভাবিক না হয়, তাহলে কলকাতা ময়দানের ক্যান্টিনগুলোকে বন্ধ করে দিতে হবে। তৈরি হবে এই ময়দান জুড়ে প্রত্যেক দিনের যে খাবার তৈরি হয়, সেই খাবার নিয়ে সংকট। ক্যামেরায় কাঞ্চনের সাথে ইরণ রায়বর্মা, নিউজ 18 বাংলা।